44-এর যে দুর্ভিক্ষ, কলকাতার রাস্তার উপরে লাখে লাখে লোক এসে মরে গেল, অথচ দেশে খাবার অভাব ছিল না। চোরাকারবারি মজুদদারিদের হাতে সেই খাবার, সেই আর্টিফিশিয়াল ফেমিন তৈরি করে প্রায় 50 লক্ষ লোককে যারা মেরে ফেললো, সেটা একটা আমাদের শিল্পী সমাজকে, লেখক, সাহিত্যিক, সঙ্গীতকার প্রত্যেককে প্রচণ্ড একটা নাড়া দেয়। এবং সেখান থেকেই প্রায় সূত্রপাত হয় সারা ভারত প্রগতি সাহিত্যিকদের একটা শিবির তৈরি, প্রগতি লেখক শিল্পী সংঘ যেটা গড়ে উঠলো, এবং গণনাট্য সংঘ গড়ে উঠলো, এবং সারা ভারতবর্ষের হাজার হাজার শিল্পী সাহিত্যিক এই আন্দোলনের মধ্যে ঝাঁপিয়ে পড়েন। তার মধ্যে আমরাও শরিক হলাম। আমি আমার সঙ্গীত দিয়ে এই আন্দোলনে যোগ দিই। সেই সময় দুর্ভিক্ষের যে নিদারুণ ছবি আমি দেখেছি গ্রামে থাকাকালীন, গ্রামের পর গ্রাম উজাড় হয়ে গেছে, শূন্য কতগুলো কুটির পড়ে আছে। সেটা হয়তো আপনারা শুনেছেন আমার গায়ের বধূর মধ্যে শেষ কটি লাইনে সেইটি আছে, আজও যদি তুমি কোনো গায়ে দেখো ভাঙা কুটিরের শাড়ি, যেন সেইখানে সে গায়ের বধূর আশা স্বপ্নের সমাধি। তাছাড়া কলকাতার রাস্তায় লক্ষ লক্ষ মানুষ চিৎকার করছে ফ্যান দাও ফ্যান দাও বলে। তার মধ্যে আমি দেখেছিলাম একটি কালো মেয়েকে, এই 16-17 বছর বয়স হবে, এবং আমার তখন মনে হয়েছিল হয়তো এই মেয়েটাকেই রবীন্দ্রনাথ ময়নাপাড়ার মাঠে হয়তো দেখেছিলেন ময়নাপাড়ার মাঠে। তখন সে মেঘলা দিন ছিল, কালোতা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। আমার মনে হয়েছিল যে হয়তো একেই বা এর জাতীয় কোনো কৃষ্ণকলিকে রবীন্দ্রনাথ দেখেছিলেন, যে কৃষ্ণকলি আজকের কলকাতার ফুটপাতে ভিক্ষে করতে এসেছে। সে তিনি দেখেছিলেন মেঘলা দিন, আমি তাকে দেখছি দুপুরের কাঠ ফাটা রোদে সে ফ্যান দাও ফ্যান দাও করছে। এবং তখন আমি এই কথা বলার চেষ্টা করেছিলাম, আমার গান যেটা সুচিত্রা মিত্র গেয়েছিলেন, হয়তো তাকে দেখোনি কেউ, কিংবা দেখেছিলে, হয়তো বা সেই ময়নাপাড়ার মাঠের কারণে। তো এই গানেতে আমি যে কথা শেষের দিকে বলবার চেষ্টা করেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের কবির যে স্বপ্ন, রবীন্দ্রনাথের যে স্বপ্ন, সেই স্বপ্নকে এরকমভাবে ছিঁড়ে ফেলে দেবার অধিকার যারা আছে বলে মনে করে, তাদের আমি ক্ষমা করব না। এবং আমি শেষে বলেছিলাম যে এরা এইভাবে দিন চলবে না, আবার তোমাদের গ্রাম গড়ে উঠবে, আবার কৃষকরা সংঘবদ্ধ হবে। এবং ময়নাপাড়ার সেই মেয়েটিকে আমি ডেকে বলেছিলাম, তুমি আবার ফিরে যাও, ফিরে গিয়ে দেখবে আবার নতুন করে সংগ্রাম তৈরি হচ্ছে, এবং তুমি গিয়ে তার মধ্যে সামিল হও। এই সমস্ত কথাগুলো আমি এই জন্য বলছি যে আমাদের তখন সমস্ত সঙ্গীতের, শিল্পের, সাহিত্যের একটা নতুন মোড় ফিরল, যেটাকে বলতে পারা যায় রেনেসাঁ। প্রচুর নাটক তৈরি হলো, প্রচুর গান তৈরি হলো, হাজার হাজার দল তৈরি হলো, এবং তার ভেতর দিয়ে প্রচুর শিল্পী, আজকে যারা অনেকেই তাদের মধ্যে নাম করা, প্রচুর নাট্যকার, প্রচুর অভিনেতা, প্রচুর গায়ক, প্রচুর শিল্পী সেই ফসল থেকে বেরিয়ে আসে, সেই রেনেসাঁ পিরিয়ডের ভেতর থেকে। সেই পিরিয়ডের যে শুরুটা হলো, তারপরে কিন্তু এটা বন্ধ হয়ে গেল না, কারণ দুর্ভিক্ষ শেষ হয়, সমাজ এগোয়, তার নতুন নতুন সমস্যার সৃষ্টি হয়। তো সামাজিক বিভিন্ন রকম সমস্যা যা যা তখন এসেছে, তার উপরে নাটক হয়েছে, গান হয়েছে, তারপরে ছোট ছোট এমনকি সিনেমাও অবধি এক পরের দিকে হয়েছে। তো সেই সময় যেমন ধরো তেভাগা আন্দোলন কৃষকদের, তার উপর আমরা গান করেছি। তারপরে ধরো সারা ভারতব্যাপী যে ধর্মঘট হলো 29শে জুলাই 46, তার উপর আমরা গান করেছি। তারপরে বাঁধলো দাঙ্গা বিরোধী গান আমরা করেছি। যা যা মানে সামাজিক এবং রাজনৈতিক যা যা প্রতিক্রিয়া হয়েছে সমস্তগুলোর উপরে, যুদ্ধ শান্তি, হ্যাঁ, তারপরে শান্তি আন্দোলন যখন যুদ্ধ বিরোধী হয় তার উপরে গান। সেই গানগুলোর কিছু আমি আপনাদের দু এক লাইন করে শুনিয়ে, তাহলে বুঝতে পারবেন যে গান যেটা হয়েছে সেটা আমি পরে অবশ্যই আলোচনা করব, যে গানের বক্তব্যটা কিভাবে তার ফর্মকে চেঞ্জ করেছে সেটা আমি পরে আসবো। আমি প্রথমে, হয়তো তাকে দেখনি কেউ, কিংবা দেখেছিলে ছিন্ন শত আঁচল ঢেকে শীর্ণ দেহখানি, ক্লান্ত পায়ে পায়ে যেতে পথে, কি জানি কি ঝড়ে গেছে বুঝি ঝরে জীবনের তরু থেকে। তখন গগন ছড়ায় আগুন দারুণ তেজে,
দুটি শীর্ণ বাহু তুলে সেথে কোথায় জ্বলে জ্বলে অন্য মেঘে মেঘে ফেরে প্রাসাদ পানে চেয়ে। কে জানে হায় কোথায় বা ঘর কি নাম কালো মেঘ। হয়তো বা সেই ময়না পাড়ার মাঠের কালো মেঘ, হয়তো বা মেঘলা দিনের গভীর স্বপ্নের ছবি সেই মেঘ, হয়তো বা সেই ময়না পাড়ার মাঠের কালো মেঘ, হয়তো বা। অনেক লম্বা গান, আরো অনেক আগে ছিল। মোট মানে আমি একটু করে শোনাচ্ছি যে আমাদের গানের বিষয়বস্তু কি হতো, এবং সেই হিসেবে ফর্মটাও কিভাবে সেই বিষয়বস্তুর অনুযায়ী তৈরি হতো।